ট্যাক্সেশন চ্যানেল। আমি অ্যাডভোকেট সুদীপ্ত। আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ আমি ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলি ভারতীয় নাগরিকদের দেওয়া রয়েছে সেইগুলো নিয়ে বেশ কয়েকটি পর্ব আমি বানিয়েছি। আজকের পর্বে থাকছে হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেকশন আর্টিকেল 25 এবং 26 নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আর্টিকেল 25-এ দেখি আমরা কি বলা আছে। ফ্রিডম অফ conscience and free profession, practice and propagation of religion। একে বলা আছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ অ্যান্ড টু দি আদার প্রভিশন অফ দিস পার্ট অল পার্সনস আর ইকুয়ালি এন্টাইটেলড টু ফ্রিডম অফ কনসেন্স অ্যান্ড দি রাইট ফ্রিলি টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপোগেট রিলিজিয়ান। তো বাংলাতে কি হচ্ছে এটা দেখে নি। বাংলাতে বলছে যে জনশৃঙ্খলা, সুনীতি ও স্বাস্থ্য। ওয়ার্ডগুলো দেখুন। জনশৃঙ্খলা মানে পাবলিক অর্ডার। সুনীতি ও স্বাস্থ্য। সুনীতি হচ্ছে মরালিটি, আর স্বাস্থ্য হচ্ছে হেলথ। এইগুলো হচ্ছে জনগণের, এইগুলো মানে যাতে বিঘ্নিত না হয় সেটা দেখে, এবং এই ভাগের মানে এই 3 নম্বর ভাগ, যে 3 নম্বর ভাগে আমরা মৌলিক অধিকারগুলির কথা বলছি, এই 3 নম্বর ভাগের কথা বলছি। এই 3 নম্বর ভাগে অন্য বিধানাবলীর অধীনে সকল ব্যক্তির বিবেকের স্বাধীনতা, কনসেন্স বলেছিল ওখানে, বিবেকের স্বাধীনতা, স্বাধীনভাবে ধর্ম স্বীকার, আচরণ ও প্রচার করিবার অধিকার সমভাবে থাকবে। তাহলে ধর্ম স্বীকার, আচরণ ও প্রচার করবার অধিকার সবার সমানভাবে আছে, সাবজেক্ট টু জনশৃঙ্খলা মেনে চলতে হবে, সুনীতি ও স্বাস্থ্য মানে পাবলিক হেলথের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখতে হবে, এবং পাবলিক অর্ডার আর মরালিটির যেন কোনো মানে মরালিটি যেন বজায় থাকে সেটা দেখতে হবে। দিয়ে ধর্ম প্রচার সবাই স্বাধীনভাবে করতে পারে এবং তার আচরণ এবং প্রচার তারা সমানভাবে করতে পারে। আচ্ছা, এর 2 নম্বরে কি বলা আছে আমরা দেখে নিই। 2 নম্বরে বলছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল এফেক্ট দি অপারেশন অফ এনি এক্সিস্টিং ল অর প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি ল রেগুলেটিং অর রেস্ট্রিক্টিং এনি ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল অর আদার সেকুলার অ্যাক্টিভিটি হুইচ মে বি অ্যাসোসিয়েটেড উইথ রিলিজিয়াস প্র্যাকটিস। বলছে যে ধর্ম আচরণের সহিত সংশ্লিষ্ট কোনো অর্থনৈতিক, বিত্তীয়, রাজনৈতিক বা অন্য প্রকার ধর্মনিরপেক্ষ কর্মপ্রচেষ্টার প্রতিনিয়ন্ত্রিত এবং সংকুচিত করে এই ধরনের কোনো আইন হচ্ছে কোনো সরকার বানাতে পারে। তার জন্য এই 25-এর 1 নম্বর যে ধারা সেটা বাধা হবে না বা অন্তরায় হবে না। তাহলে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে রেগুলেট করার জন্য, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থনৈতিক ম্যাটার, বিত্তীয় ম্যাটার, ব্যাপার এবং তার রাজনৈতিক ম্যাটার এবং অন্যান্য ধর্ম নিরপেক্ষ কর্মপ্রচেষ্টার যে ব্যাপারগুলোকে নিয়ন্ত্রিত এবং সংকুচিত করার জন্য, কন্ট্রোল করার জন্য যদি কোনো এক্সিস্টিং আইন থেকে থাকে, অথবা কোনো রাজ্য অথবা কেন্দ্র যদি এই ধরনের কোনো আইন বানায়, তাহলে 25-এর 1 নম্বর যে ধারা সেটা কোনো অন্তরায় হবে না। ফয়ে কি বলেছে, সমাজ কল্যাণ, সংস্কার অথবা সর্বজনিক প্রকৃতির হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ সর্বশ্রেণীর ও সর্ববিভাগের হিন্দুগণের জন্য উন্মুক্ত করিবার এবং ব্যবস্থা করে এই ধরনের কোনো আইন। বলছে সমাজের কল্যাণ এবং সংস্কারের জন্য অথবা সর্বজনিক প্রকৃতির হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ সর্বশ্রেণীর এবং সর্ববিভাগের হিন্দুদের জন্য উন্মুক্ত করিবার এবং ব্যবস্থা করিবার জন্য কোনো আইন যদি, এক্সিস্টিং আইন যদি থেকে থাকে কিছু, তাহলে সেই আইনগুলো, অথবা এই ধরনের সরকার যদি এই ধরনের কোনো আইন করতে চায় নতুন করে, তাহলেও কোনো এই যে 25-এর 1 নম্বর যে ধারা রয়েছে সেটা কোনো অন্তরায় হবে না। আমি এই ফয়ের ম্যাপ এটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কেরলের শবরীমালা মন্দিরে বহুদিন পর্যন্ত মানে কি, মানে লাস্ট 2-3 বছর আগে পর্যন্ত হচ্ছে মহিলাদের ঢুকতে
দেওয়া হতো না, বাধা ছিল মহিলাদের ঢুকতে বাধা ছিল। হ্যাঁ, 2-3 বছর নয়, বেশ কয়েক, আমি একদম সালটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু বেশ কয়েক বছর আগে পর্যন্ত এটা ছিল। অনেক পুরনো রীতি এটা মন্দিরে, কেরলের, যে এই এই মন্দিরে মহিলারা, মানে হিন্দু মহিলাই, তারা কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারতো না, একটা রীতি ছিল। এখন সরকার যদি মনে করে, যে কোনো সরকার, রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার, যদি মনে করে যে আমি এরকম একটা আইন করব, যে আইনটা পার্লামেন্টে পাস করাবো, যে আইনটা ওই শবরীমালা মন্দিরে সমস্ত ধরনের যারা হিন্দু রয়েছে, অর্থাৎ হিন্দুর যত বিভাগ আছে, যত শ্রেণী আছে, সব ধরনের হিন্দুরা, সে ছেলে হোক, মেয়ে হোক, বা অন্য কোনো কমিউনিটির হোক, মানে হিন্দু হতে হবে তাকে, তাহলে তারা সেই মন্দিরে ঢুকতে পারবে। এই ধরনের যদি কোনো আইন সরকার বানাতে চায়, তাহলে তারা সেটা বানাতে পারে। 25-1 নম্বর হচ্ছে আর্টিকেল, কোনো বাধা হবে না তার জন্য। এখানে এক্সপ্লেনেশন 1 আছে, এক্সপ্লেনেশন 1 এবং 2, খুব ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন 1 এবং 2টা। এক্সপ্লেনেশন 1 বলছে, দি ওয়ারিং অ্যান্ড ক্যারিং অফ কৃপান্স শ্যাল বি ডিমড টু বি ইনক্লুডেড ইন প্রফেশন অফ দি শিখ রিলিজিয়ান। এখানে হচ্ছে কৃপান ধারণ করা। কৃপান হচ্ছে হচ্ছে শিখেরা যে কৃপান ধারণ করে, কৃপান ধারণ এবং বহন করে, এটা হচ্ছে ইনক্লুসিভ। ধর্ম স্বীকারের ক্ষেত্রে এটাকে ইনক্লুসিভ করা হয়েছে। আমাদের আমাদের সংবিধানেও এটা লেখা আছে, ব্যাখ্যা 1-এ দেওয়া আছে, এক্সপ্লেনেশন 1-এ, যে কৃপান ধারণ এবং বহন শিখ ধর্মের জন্য ইনক্লুসিভ। মানে এইটা কৃপা, শিখেদের যে কৃপান ধারণ, এই কৃপান ধারণটাকে শিখ ধর্ম থেকে আলাদা করে দেখা যাবে না। অর্থাৎ শিখ ধর্ম যারা প্রফেস করছেন, মানে শিখ ধর্ম যারা পালন করছেন, তারা তাদের কৃপান ধারণটা একটা ম্যান্ডেটারি একটা জিনিস, যেটা হচ্ছে তাদের এটা থাকবেই আর কি। কৃপান ধারণটা শিখ ধর্মের একদম ইনক্লুসিভ, বাইরে নয়। অনেক অনেক সময় আমাদের এই যে মুসলিমদের ক্ষেত্রে হিজাব নিয়ে অনেক হচ্ছে বিতর্ক হয়েছে, বেশ কয়েক বছর ধরে চলছে। এইটা বলা হচ্ছিল, অনেকে বলছিল যে হিজাবটাও নাকি, হিজাব ধারণ করা মুসলিম মহিলাদের, এটাও নাকি মুসলিম ধর্মের একটা ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ হচ্ছে ইনক্লুসিভ। কিন্তু আমাদের সংবিধান কিন্তু সেই কথাটা বলছে না। আমি এটা এইখানে ব্যাখ্যা যেহেতু এখানে দেওয়া আছে, ব্যাখ্যা 1, সেই ব্যাখ্যা 1-এ কৃপানের কথাটা যেহেতু বলা আছে শিখ ধর্মের ক্ষেত্রে, মুসলিম ধর্মের ওই হিজাবের কথা কিন্তু এখানে বলা নেই। সুতরাং কেউ যদি বলছে এটা যে হিজাব হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা ইন্টিগ্রাল এবং ইনক্লুসিভ পার্ট, এটা কিন্তু আমাদের সংবিধান বলছে না। কেউ তারা পালন করতে পারে, নিজেদের মতো তারা পড়তে পারে, ব্যবহার করতেই পারে, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু ইনক্লুসিভ পার্ট নয়। আমাদের সংবিধানে একে কিন্তু ইনক্লুসিভ করা নেই আমাদের সংবিধান অনুযায়ী। মানে ব্যাখ্যা 2 কি বলছে, ব্যাখ্যা 2 বলছে এখানে, এক্সপ্লেনেশন 2, ইন সাবসেকশন বি অফ ক্লজ 2, সাবসেকশন 2, এই যে সাবসেকশন 2 বলছে, প্রোভাইডিং, সাবসেকশন 2 অফ ক্লজ 2, the reference of Hindus shall be construed in including a reference of the person professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly. মানে এক্সপ্লেনেশন 2-এতে একদম সোজা সুজি বলা আছে যে এই ক্লজ নাম্বার 2, যেটা আমরা বলছিলাম একটু আগে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল এফেক্ট, এটা এর যে বি নম্বর ধারায় বলা আছে, প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্ম অফ দি থ্রোয়িং ওপেন অফ হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অফ এ পাবলিক ক্যারেক্টার টু অল ক্লাসেস অ্যান্ড সেকশনস অফ হিন্দু। এই যে বলা আছে সমস্ত হিন্দুদের সমস্ত বিভাগের লোকেরা যে কোনো হিন্দু প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকতে পারবে, এই ধরনের আইনের কথা যে বলা হচ্ছিল একটু আগে। অল ক্লাস অফ হিন্দু মানে কি? অল ক্লাস অফ হিন্দু মানে এখানে বলা আছে অল ক্লাস অফ হিন্দু মিনস, এক্সপ্লেনেশন 2-এ বলা আছে কি বলছে দেখি। 2 নম্বর উপকরণের উপপ্রকরণে হিন্দুগণের উল্লেখে শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিদের উল্লেখ অন্তর্ভুক্ত বলিয়া
অর্থ করিতে হইবে এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের উল্লেখের অর্থ তদানুসারে করিতে হইবে। অর্থাৎ হিন্দু মানে হলো, এখানে হিন্দু মানে হলো হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ মিলিয়ে হলো হিন্দু এখানে। তার মানে আমাদের কনস্টিটিউশনের প্রথম থেকেই বলা আছে যে হিন্দু মানে কিন্তু হিন্দুর যে ডেফিনেশন, সেই হিন্দুর ডেফিনেশনের মধ্যে কিন্তু শিখ, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কিন্তু চলে আসছেন এর মধ্যে। আচ্ছা, এবার 25 নম্বরটা হলো 26 নম্বরে কি আছে? 26, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। জনশৃঙ্খলা, নৈতিকতা ও স্বাস্থ্যের সাপেক্ষে প্রত্যেক সম্প্রদায়ের অথবা যে কোনো বিভাগের ধর্মীয় এবং দান বিষয়ক উদ্দেশ্যে প্রতিষ্ঠান সমূহ স্থাপন এবং পোষণ করিতে পারেন। টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসে কোনো ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন, কোনো একটা অর্গানাইজেশন একটা তৈরি করা যেতে পারে রিলিজিয়াস পারপাসে এবং চ্যারিটেবল পারপাসে। হয় কি বলছে? ধর্ম বিষয়ে নিজ কার্যাবলী পরিচালনা করবার অধিকার তার রয়েছে। টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার অফ রিলিজিয়ান। এই যে অর্গানাইজেশনটা, তার যে রিলিজিয়ান ম্যাটারগুলো রয়েছে, তাদের নিজেদের যে প্রতিদিনকার যে অ্যাফেয়ার্স, সেগুলো পরিচালনা করবার অধিকার তাদের রয়েছে। আর কি রয়েছে? টু অ্যাডমিনিস্টার, টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অ্যাকোয়ার করার, ক্রয় করার অধিকারও তাদের রয়েছে। টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং সেই সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তাদেরকে হচ্ছে অ্যাডমিনিস্টার করবার, পরিচালনা, অর্জন, সত্ত্ববান হইবার জন্য সব কিছু তারা করতে পারে। এইরূপ সম্পত্তি বিধি অনুসারে, এক্সিস্টিং যে আইন রয়েছে সেই আইন অনুসারে পরিচালন করবারও অধিকার তাদের রয়েছে। এখন 27 নম্বরে কি বলছে? 27 নম্বরে বলছে বিশেষ কোনো ধর্মের উন্নতকরণের জন্য করদান সম্পর্কে স্বাধীনতা। এখানে বলেছে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। নো পারসন শ্যাল বি কম্পেলড টু পে এনি ট্যাক্সেস দি প্রসিডস অফ হুইচ আর স্পেশালি appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination। কোনো মানুষকে কোনো এই ধরনের ট্যাক্স আদায় করা যাবে না কোনো মানুষের থেকে, যে ট্যাক্সটা সরাসরি আদায় করে সেই অর্থ থেকে একটা পার্টিকুলার ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের কাজের জন্য অথবা তাকে মেনটেন করার জন্য ব্যবহার করা হচ্ছে, এই ধরনের কোনো ট্যাক্স কোনো সাধারণ ভারতের নাগরিকের থেকে আদায় করা যাবে না। জেনারেল ট্যাক্স আদায় করা যেতে পারে, কিন্তু এই ধরনের ট্যাক্স স্পেসিফিক, যে এই ধরনের একটা ট্যাক্স আমি গভর্নমেন্ট ধরুন এই ধরনের একটা ট্যাক্স লাগিয়ে দিল, যে ট্যাক্সটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে কালেক্ট করবে গভর্নমেন্ট, এবং সেইটা কালেক্ট করার পরে শুধুমাত্র একটা পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় আচরণের জন্য সেটা কি হবে, সেটা ব্যবহার হবে সেই টাকাটা। এটা করা যাবে না। অর্থাৎ আগে আমাদের যে ধর্মীয় ট্যাক্স ছিল, আমাদের মুঘল পিরিয়ডে ছিল জিজিয়া কর ছিল। জিজিয়া কর কি হতো? সমস্ত ভারতীয় যারা হিন্দু নাগরিক ছিল তাদের উপরে মুঘল হচ্ছে যে মুঘল পিরিয়ড ছিল, সেই মুঘল পিরিয়ডে জিজিয়া কর চালু ছিল। সেই জিজিয়া কর তা যারা হচ্ছে ইয়ে করতে যেত, যারা হচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুরতে যেত, তীর্থ করতে যেত, তাদেরকে জিজিয়া কর দিতে হতো। সেই জিজিয়া করটা সরকার আদায় করত। সেই আদায় করা কর হচ্ছে বিভিন্ন ওই ওনারা বলতেন যে এই কর যে আদায় করা হচ্ছে সেই কর হচ্ছে হিন্দু হচ্ছে মন্দির এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে ব্যবহার করা হতো, এটা বলা হতো তখন। তো এই ধরনের কর কিন্তু এই ধরনের কিছু আলাদা করে এই ধরনের কর ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা
বা এটা চালু করা যাবে না। ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউট। এখানে বলছে নো রিলিজিয়াস ইনস্টিটিউশন শ্যাল বি প্রোভাইডেড, নো রিলিজিয়াস instruction shall be provided in any educational institution wholly maintained out of state fund। বলছে যে রাজ্যের টাকা দিয়ে, অর্থাৎ রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে যে সমস্ত অর্গানাইজেশন, যে সমস্ত এডুকেশনাল অর্গানাইজেশন, যেখানে শিক্ষাদান করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি টাকায় চলছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি কোনো ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা যাবে না। 28(1) ধারা বলছে। আবার 2 নম্বরেই আবার একটুখানি অন্য জিনিস বলছে। 2 নম্বরে 28(2) বলছে 1 নম্বর প্রকরণের কোনো কিছুই এইরূপ শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত হইবে না যাহা রাজ্য কর্তৃক পরিচালিত, কিন্তু এরূপ কোনো উৎসজন বা ন্যাস অনুযায়ী স্থাপিত যাহা এই প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা আবশ্যক করে। অর্থাৎ অর্থাৎ এই যে সেকশন টুটা বলছে, আমরা কি বলছি, একে কি বলছি, 28(1) বলছি মানে সরকারের থেকে এড পায় এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কোনো শিক্ষাদানের ব্যবস্থা করা যাবে না। 2 বলছে যে, আমরা ইংরাজিটা একটু দেখে নিই, 2 নাথিং ইন দিস ক্লজ নাম্বার 1 শ্যান অ্যাপ্লাই টু দ্য ইনস্টিটিউট। এই 1 নম্বর ক্লজটা আবার সেই ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা ইজ অ্যাডমিনিস্ট্রার্ড বাই স্টেট, যেগুলোকে স্টেট পরিচালনা করছে, বাট হ্যাজ বিন এস্টাবলিশড আন্ডার এনি এন্ডাওমেন্ট অর ট্রাস্ট হুইচ রিকোয়ার্স দ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি ইম্পার্টেড ইন সাচ ইনস্টিটিউশন। অর্থাৎ পরিচালনা করছে রাজ্য সরকার, কিন্তু তৈরি হয়েছিল একটা সময় এই ধরনের কোনো ফান্ড থেকে, এই ধরনের কোনো উপার্জন থেকে, বা এই ধরনের কোনো ট্রাস্ট অনুযায়ী তৈরি, যে ট্রাস্ট অনুযায়ী তৈরি হয়েছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানটা, যে শিক্ষা প্রতিষ্ঠানটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এখানে ধরুন আমাদের যে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো আছে, রামকৃষ্ণ মিশনের যে স্কুলগুলো আছে, অথবা শুধু রামকৃষ্ণ মিশন বললে হবে না, এখানে মাদ্রাসাগুলোও বলতে হবে, যেগুলো রাজ্যের সাহায্যপ্রাপ্ত যে মাদ্রাসা, রাজ্যের সাহায্যপ্রাপ্ত যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলো ও প্লাস হচ্ছে আমাদের এখানে যে রামকৃষ্ণ মিশনের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোকে হচ্ছে রাজ্য কর্তৃক পরিচালিত, রাজ্যের টাকা দিয়ে চলে ওগুলো, কিন্তু তৈরি হয়েছে হচ্ছে কোনো একটা ট্রাস্ট বা একটা এন্ডাওমেন্ট দিয়ে তৈরি হয়েছে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু ধর্মীয় শিক্ষা, যদিও আমাদের হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এরা ধর্মীয় শিক্ষা দেয় না, কিন্তু মাদ্রাসা ধর্মীয় শিক্ষা অবশ্যই দেয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে, টাকা পাওয়া যাবে রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো। সেক্ষেত্রে 28(1) ধারাটা প্রযোজ্য হবে না। রাজ্য হইতে স্বীকৃতিপ্রাপ্ত, রাজ্য নিধি হইতে সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত আছেন এইরকম কোনো ব্যক্তি, ওই প্রতিষ্ঠানে যে ধর্মীয় শিক্ষাদান করা হয় তাতে অংশগ্রহণ করিতে, অথবা ওই প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো গৃহ পরিসরে যে ধর্মীয় উপাসনা হয় তাতে উপস্থিত থাকতে বাধ্য করা যাবে না। ধরুন কোনো একজন টিচার আছে, যে টিচারটা ওই ধরনের একটা হচ্ছে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমপ্লয়ি হিসাবে আছে, বা গেছে কেউ ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, সেখানে হচ্ছে ধর্মীয় হচ্ছে শিক্ষাদান করা হচ্ছে, অথবা সেখানে হচ্ছে তার যে পরিসর আছে, গৃহ পরিসর, সেখানে ধর্মীয় উপাসনা হচ্ছে, তাহলে কোনো একটা লোক গেছে, সেই লোকটাকে তাই সেই ধর্মীয় উপাসনাতে অংশগ্রহণ করতে তাকে বাধ্য করা যাবে না, অথবা এই যে ধর্মীয় শিক্ষাদান করা হচ্ছে সেই ধর্মীয় শিক্ষাদানেও তাকে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না, সে যদি নিজের থেকে রাজি না হয়। আর যদি নাবালক হয়ে থাকে, অর্থাৎ কোনো একজন নাবালক সেখানে গেছে, সেই ধরনের প্রতিষ্ঠানে গেছে, সেই প্রতিষ্ঠানে গেছে নাবালক, তাহলে নাবালক হলে তার গার্জেনের কাছ থেকে সম্মতি নিতে হবে।
সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় উপাসনা হচ্ছে অথবা ধর্মীয় শিক্ষাদান হচ্ছে এবং কোনো লোক সেখানে গেছে, বাইরের থেকে গেছে, অথবা সেখানকার তার সঙ্গে যুক্ত, অথচ সে হচ্ছে এই ধর্মীয় উপাসনায় অথবা হচ্ছে এই ধর্মীয় শিক্ষাদানে সে নিজেকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না, নিজে অংশগ্রহণ করতে চাচ্ছে না, তাহলে তাকে জোর করা যাবে না। তাহলে আজকে 25, 26, 27 এবং 28 নম্বর আর্টিকেল আমরা আজকে এখানে রিভিশন করলাম। তো এরপরে আবার দেখব কত 29, 30 কিছু কিছু আমি বলেছিলাম যে যেগুলো একদমই মানে আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত নয়, সেগুলো আমি মাঝে থেকে বাদও দিতে পারি। এরপরে 29, 30 এগুলোও আমরা এরপরে করব এরপরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আরেকটা কথা বলে রাখি, এই যে পর্বগুলো করছি, এই পর্বগুলো হচ্ছে ভারতের সংবিধান নিয়ে, এবং সেই সংবিধানের ব্যাপারে যারা জানতে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখে যদি আপনাদের মনে হয় যে এর থেকে কিছু মাত্র ইনফরমেশান আমরা পেয়েছি, এগুলো এডুকেশনাল ইনফরমেশান, এগুলো যদি কিছু পান আপনারা, তাহলে ভিডিওটিকে আপনারা লাইক করতে পারেন, ভিডিওটিকে হচ্ছে ভিউ করুন, লাইক করুন, ভিডিওটিকে শেয়ারও করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে এখান থেকে কোনো হচ্ছে ইনফরমেশান পাওয়া যাচ্ছে, তাহলে আপনারা করতে পারেন এবং এটাকে ফলোও করতে পারেন, দেখতে পারেন। নমস্কার।